আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ মাছের দাম কত, কিরকম দেখতে পাচ্ছেন এবং ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা বিস্তারিত নিয়ে জানাবেন। জি শাইনা, চাঁদপুর মাছঘাটে আজ ইলিশের আমদানি কিছুটা বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। আমি সকাল থেকে দেখেছি নদী থেকে জেলেরা মাছ ধরে আড়তে আনছেন, আড়তে আনার পর সেটিকে নিলাম ডেকে কিন্তু বিক্রি করা হচ্ছে। আজকে যে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, এবং যে ইলিশগুলো হচ্ছে 700 গ্রামের এবং 600 গ্রামের সেগুলো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আর এর নিচে যেটি 5টি এবং 6টিতে কেজি হয় সেই ইলিশগুলোর কিন্তু দাম কিছুটা কমেছে, অর্থাৎ ছোট মাছের আমদানি কিন্তু ঘাটে বেড়েছে। যদি আমি আপনার মাধ্যমে দেখাই, এই যে চাঁদপুরের বিশাল পদ্মা মেঘনা জলরাশি, এই জলরাশিতে জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু আমরা দেখেছি মা ইলিশ রক্ষা অভিযান শেষে যখন ইলিশ ধরা শুরু হয়েছে তখন কিন্তু তারা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছিলেন না। আমি কথা বলেছি সকালে যারা মাছ নিয়ে ঘাটে এসেছেন সেই সব জেলেদের সাথে, জেলেরা আমাকে জানিয়েছেন আসলে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তারা যে ইলিশ পাচ্ছেন এতে করে তাদের যে ফিশিং বোট রয়েছে এবং তাদের যে জেলে নৌকা রয়েছে সেগুলোর জ্বালানি খরচও হচ্ছে না। আরেকটু বিষয় আমি জানি রাখি, সেটি হচ্ছে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন আসলে ইলিশের দাম চড়া, তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তারা বলছেন যদি 1 কেজি সাইজের ইলিশ 2000 টাকার নিচে আসে তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে চাঁদপুর মাছঘাটে ইলিশের প্রাপ্যতা কম, ইলিশের আমদানি কম, ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমে আসে। তো আমি দেখেছি আজ সকালে কিন্তু যে এখানে ঘাটে মাছ এসেছে এবং নিলামে কিন্তু ছোট মাছের যেটা সেটির সংখ্যা কিন্তু বেড়েছে, আমদানি বেড়েছে, এতে করে ছোট মাছটার দাম কমেছে। কিন্তু 1 কেজি সাইজ এবং 1 কেজি সাইজের উপরে যে মাছগুলো সেগুলো কিন্তু এখানে দাম এখনো কমেনি। আরেকটা বিষয় হচ্ছে এটি কিন্তু দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে ইলিশের পাশাপাশি নদীর পাঙ্গাস, রুই, কাতলা সহ নানা প্রজাতির মাছ কিন্তু এই ঘাটে বিক্রি হচ্ছে। আমি দেখেছি চিংড়ি থেকে শুরু করে নদীর মাছ কিন্তু এখানে কেনার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন। তবে আমি একটি আশার কথা জানিয়ে রাখি, আমি কথা বলেছি ইলিশ গবেষক ডক্টর আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে বলেছেন যে এই যে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে কিন্তু চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা বাড়বে, অর্থাৎ যখন নদীর স্রোত বাড়বে এই নদীর স্রোতের সাথে আপনি জানেন যে আসলে এই আমাদের যে জোয়ার ভাটার সাথে একটি প্রাকৃতিক সম্পর্ক রয়েছে, এবং যে পূর্ণিমা এবং অমাবস্যা কোয়ার্টার, এই অমাবস্যাটা এবং পূর্ণিমা কোয়ার্টার সাথে কিন্তু ইলিশের প্রাপ্যতার একটি বিষয় রয়েছে। অর্থাৎ এই যে পূর্ণিমা কোয়ার্টার এবং অমাবস্যা কোয়ার্টারের সময় কিন্তু ইলিশের প্রাপ্যতা বাড়ে, এবং এই প্রাপ্যতা বাড়ার সাথে সাথে কিন্তু ঘাটে ইলিশের আমদানি বাড়ে। ইলিশের আমদানি বাড়লে কিন্তু দামটা কমে আসে। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ শরীফ আপনাকে। চাঁদপুরের বাজার মাছের বা হাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। মানিকগঞ্জে আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কমলেও মাছ মাংসের দাম চড়া। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে মাছ মাংসের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন। মানিকগঞ্জে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং সকল সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে। তো অনেকটাই স্বস্তিতে বাজার করতে পারছেন নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। তো আজ বাজারে বিক্রি হচ্ছে বেগুন 20 টাকা কেজি, সিম 20 টাকা কেজি, আলু 30 টাকা কেজি, টমেটো 35 টাকা কেজি। তো সব মিলে
মিলিয়ে বলা যায় যে বাজারের দাম কমায় কিন্তু অনেকটাই স্বস্তিতেই কিন্তু তারা বাজার করতে পারছেন। তো অপরদিকে কিন্তু মাছ মাংসের দাম কিছুটা চড়া। তো আমরা যেটি বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে মাছের দাম চড়া, মাছের সরবরাহ কম থাকার কারণে এই দাম চড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তো আর মাংসের বাজার আজ গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি, খাসির মাংস 1100 টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। তো নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের দাবি যে মাছ এবং মাংসের বাজার যেন নিয়ন্ত্রণ করা, তার জন্য বাজার মনিটরিং জোরদার করা দাবি জানিয়েছেন। তো অপরদিকে কিন্তু চাল, ডাল, তেলের বাজার যদি আরেকটু সহনশীল হয় তাহলে ক্রেতারা স্বস্তিতে বাজার করতে পারবেন বলে ক্রেতারা দাবি করেছেন। তো আমরা কথা বলেছি ভোক্তা অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে বাজার নিয়ন্ত্রণে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে তারা স্বস্তিতে বাজার করতে পারেন এবং বাজার নিয়ন্ত্রণ থাকে তার চেষ্টা করছেন। তো অপরদিকে ভোক্তা যে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে মানিকগঞ্জ জেলা শাখার যে কর্মকর্তা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে বাজার মনিটরিং এর জন্য যে পরিমাণে অভিযান পরিচালনা করার কথা কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না বলে তারা দাবি করেছেন। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সবজি সহ যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো সরবরাহ বাড়ায় দাম কমেছে, কিন্তু অন্যান্য পণ্যের দাম কিছুটা এখনো চড়া রয়েছে বলে তারা বলছেন, যে কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো অপরদিকে কৃষকরা যেটি দাবি করছেন যে তারা অতিমাত্রায় এই সবজির দাম কমাতে কিন্তু তারা অনেকটা লোকসানের মুখে পড়েছেন বলে দাবি করেছেন। তো আমরা বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি যে এই মাছ মাংসের বাজারটা যে নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছেই না। যে ব্রয়লার মুরগি যেটি থাকার কথা 170 থেকে 80 টাকা কেজি সেটি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, যা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় বলে তারা ভোক্তারা দাবি করেছেন। তো তারা দাবি করছেন যে এই ব্রয়লার মুরগির দামটা যেন কমানো হয় এবং চাল, ডাল এবং তেলের বাজারটা নিয়ন্ত্রণ করা হয় তার জোর দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কিন্তু এখনো কিন্তু হতাশার চাপটা রয়ে গেছে। তো বাজার মনিটরিং এর জোরদার করে যেন এই নিত্যপণ্যের বাজারটা আরো নিয়ন্ত্রণ করা যায় তার জোর দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আব্দুল আলিম। মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। শরীয়তপুরের বাজারে ঊর্ধ্বমুখী মাংসের দাম বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। বাজারে মাংসের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং দাম না কমার কি কারণ বলছেন বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। শাহিনা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু সবজির দাম কম থাকলেও ঊর্ধ্বগতি মাংসের বাজারে এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারে কিন্তু আমরা দেখতে পেয়েছি ফার্মের যেই মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 190 টাকা দরে, এবং পাকিস্তানি যে মুরগি সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে 300 থেকে 330 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 280 থেকে 90 টাকা দরে। আমরা এবার মাংসের যে বাজারগুলো রয়েছে তার মধ্যে গরুর মাংসের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। যেখানে 650 টাকা দরে গরুর মাংস বিক্রি করা হতো এখন কিন্তু 700 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং খাসির যে মাংস সে মাংস বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1200 টাকা দরে। এখানে যারা স্থানীয় বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিবাহ অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানগুলো বেশি থাকার কারণে কিন্তু এই মাংসের চাহিদা বেশি থাকে। এ কারণে এই মাসগুলোতে মাংসের দাম কিছুটা বেশি যাচ্ছে। এখানকার স্থানীয় ক্রেতারা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং এর জন্য প্রশাসনের ব্যবস্থা ভালোভাবে না থাকার কারণে কিন্তু এখানে তারা তাদের যেই মূল্য দাম কম থাকার কথা সেগুলো কিন্তু তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে। আমরা এখানে যিনি ভোক্তা অধিকার দায়িত্ব রয়েছেন তার
তার সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন শরীয়তপুরে তাদের ভোক্তা অধিকারের মনিটরিং টিম কিন্তু প্রতিটি বাজারেই তারা মনিটরিং করে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের মনিটরিং টিম কিন্তু এখানে পরিচালনা করছে যাতে এই বাজারের উদ্যোগতি না থাকে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আকাশ আপনাকে। শরীয়তপুর থেকে আমিষের বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে খেতে কাজ করার সময় বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক বাংলাদেশি আহত হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, গুলিবিদ্ধ হাবিলের শারীরিক অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন? তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে? বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে? সাইনা, আপনাকে যদি বলে রাখি, যে ব্যক্তি আহত হয়েছে তিনি একজন কৃষক, তার নাম হাবিল। তিনি কিন্তু আজকে সকালে ভোরে অর্থাৎ মাঠে ফসলে কাজ করার সময় তিনি তার পিঠে একটা বিএসএফ এর গুলি লাগে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলের পথে আছে। রাজশাহী মেডিকেল এখন পর্যন্ত পৌঁছতে পারেনি বলে আমাদেরকে হাবিলের ভাবি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল স্থানীয় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। তারাও কিন্তু বলছিলেন যে হাবিলকে পিছন থেকেই বিএসএফ সদস্যরা গুলি করেছে। এটি মূলত ঘটেছে তেলকুপির সীমান্ত ওপারে শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছেন। আপনাকে যদি একটু বলে রাখি, সম্প্রতি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে আজমতপুর, চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করেছিল। এর উত্তেজনার মধ্যেই কিন্তু সম্প্রতি আজমতপুর সীমান্ত বিএসএফ এর গুলিতে কিন্তু 2 জন যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও কিন্তু চৌকাতে গত 18 তারিখে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। গতকালকে কিন্তু ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে সীমান্ত এলাকাতে রেড নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ তাদের যে বিএসএফ সপ্তাহ চলতেছে, সপ্তাহের কারণে কিন্তু বিশেষ মহড়া ছিল। এই মহড়ার মধ্যেই কিন্তু আজকে একটি হতাহতের ঘটনা ঘটলো, বিএসএফ এর গুলির ঘটনা ঘটলো এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। এ নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, একটু ক্ষোভ বিরাজ করছে। আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল কি যে তাকে সকালবেলাতে এই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল আহত অবস্থায়। তার অবস্থা যেহেতু গুরুতর, সেক্ষেত্রে এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারেননি এবং তাকে মাইক্রোবাস যোগে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন কিন্তু লোক মুখে শুনেছেন এবং কিন্তু তার কাছে কোনো অথেন্টিক তথ্য নাই। তিনি বিষয়টি খোঁজ খবর নিয়ে জানাবেন। যদি ঘটনা সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু কড়া প্রতিবাদ জানাবেন এবং তারা কিন্তু পতাকা বৈঠকের আহ্বান করবে। আমরা আপনাদেরকে একটু যদি বলে রাখি, গতকাল রাত্রে কিন্তু একটি গুজব ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে ফেসবুকে স্থানীয়রা কিন্তু গুলির শব্দ, ককটেলের শব্দ এবং বোমার শব্দের কথা কিন্তু ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। এই গুজবের মধ্যেই কিন্তু আজকে সকালে এক বিএসএফ এর গুলির ঘটনা ঘটে গেল এই তেলকুপি সীমান্তে। তবে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আসলে কি ঘটনা ঘটেছিল আসলে তার মুখ থেকে আমরা শুনবো বা তার আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে কি করতে এই হাবিল সীমান্তে গেছিল এবং কিভাবে তিনি গুলিবিদ্ধ হলো, আসলে তার উপর কত রাউন্ড গুলি নিক্ষেপ করেছে বিএসএফ সদস্যরা। তাহলে আমরা দর্শকদেরকে বিস্তারিত আমরা জানাতে পারবো। জি সাইনা, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ তারেক আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্ত থেকে সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। বিস্তারিত নিয়ে জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে হাসপাতালের কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাইনা, সাধারণ বর্জ্যের থেকে অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু মেডিকেল বর্জ্য। পরিসংখ্যান বলছে যে বগুড়াতে প্রায় 2 শতাধিক বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক এবং যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রতিদিন গড়ে 4.5 টন মেডিকেল বর্জ্য কিন্তু জড়ো হয়। এবং শুধুমাত্র বগুড়ার যে 2টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, এক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল, এইখানে কিন্তু প্রতিদিন গড়ে 4 থেকে 5
টন মেডিকেল বর্জ্য প্রতিদিন কিন্তু জড়ো হয়। তবে আমাদেরকে যেটি সবচেয়ে বেশি ভাবিয়েছে যে মেডিকেলের অভ্যন্তরীণ যে বর্জ্য ব্যবস্থাপনা বিধি রয়েছে, যে প্রতিটি মেডিকেল বর্জ্যের জন্য কিন্তু তাদের মানভেদে কিন্তু আলাদা আলাদা পাত্রের থাকার কথা। ধারালো বর্জ্যের জন্য আলাদা পাত্র, সংক্রামক বর্জ্যের জন্য আলাদা পাত্র, সাধারণ বর্জ্যের জন্য আলাদা পাত্র, এইরকম কিন্তু কালার কোড অনুযায়ী বিভিন্ন পাত্র রাখার কথা। কিন্তু এখানে যেটা আমরা দেখেছি সবচেয়ে যেটি ভয়ঙ্কর পরিস্থিতি, কোনো রকম পৃথকীকরণ না করে কিন্তু এক জায়গায় সকল বর্জ্য ফেলা হচ্ছে। যদিও এই সব কিছুর মাঝে যে কিছুটা হলেও একটু স্বস্তি মেলে বগুড়াবাসীর, তা হলো যে বগুড়ার এই বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলোর যে মেডিকেল বর্জ্য, তা কিন্তু সুদীর্ঘ বছর থেকে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা স্বপ্ন তারা কিন্তু ব্যবস্থাপনা করছেন। তারা নিজস্ব উদ্যোগে স্থাপন করেছেন বর্জ্য পোড়ানোর যন্ত্র, ইটিপি মেশিন এবং অটোক্লেভ মেশিন। শহরের জয়পুর পাড়ায় এই মেডিকেল বর্জ্যগুলো কিন্তু তারা প্রতিদিন একটি ব্যবস্থাপনায় আনার একটি সংগ্রাম বা লড়াই করে যাচ্ছে এবং তাদেরকে নিয়োগ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ এবং বগুড়া পৌরসভা। তবে হাসপাতালগুলোর অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকার কারণে এতে করে কিন্তু একদিকে যেরকম পরিবেশের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কিন্তু এই বর্জ্যগুলো ব্যবস্থাপনাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে। আমরা একটু সরাসরি কথা বলবো স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমানের সাথে, যে তারা এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আরো কি পদক্ষেপ নিলে আমরা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আরো বেশি লাভবান হতে পারবো। স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জিং কাজ। এই কাজটি গুরুত্ব দিয়ে স্বপ্ন সংস্থা আমরা 2004 সাল থেকে এর মান উন্নয়নে কাজ করে এসেছি। এটা আসলে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই দেশের স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানের বৃদ্ধি পেয়েছে, সেজন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা দিন দিন বেড়েই চলেছে আর কি। তো আমরা এই কাজটি করার জন্য যে ইউনিটটি স্থাপন করেছি, সেই ইউনিটিতে টোটাল বর্জ্য পোড়ানো, ইটিপি তরল বর্জ্য পরিশোধনাগার এবং অটোক্লেভের মাধ্যমে আমরা জার্ম ফ্রি করে থাকি। কিন্তু আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে সেটা হচ্ছে যে উৎসে অর্থাৎ অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা সেগ্রিগেশন না হওয়ার জন্য, অর্থাৎ পৃথকীকরণ না হওয়ার কারণে এই 100% বর্জ্য যেটা 20 থেকে 25% মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা যেটা হয়ে থাকে, সেটা অব্যবস্থাপনার জন্য 100% বর্জ্য এতে সংক্রামক হয়ে যায় আর কি। আমি মনে করি যে এই কাজে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকারি যে কমিটি, জেলা পর্যায়ে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটি আছে, সবাই সম্মিলিতভাবে যদি এগিয়ে আসা যায় এবং অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কালার কোড অনুযায়ী করা যায়, তাহলে হয়তো একটি উন্নত ধারণা নিয়ে যে আমরা কাজ শুরু করেছি সেটা বাস্তবায়ন করা সম্ভব এবং স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশ উন্নয়নের জন্য এটি একটি বাস্তব পদক্ষেপ গ্রহণ হবে বলে আমরা মনে করি আর কি। জনাব জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। শাইন, আপনি শুনছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক বলছিলেন যে তাদের যে সক্ষমতা, নিয়োগকৃত সংস্থা হিসেবে তারা তাদের যে ব্যবস্থাপনা তা কিন্তু তারা করে যাচ্ছে বাহ্যিক ব্যবস্থাপনা। তারা যেটি বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন যে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের সুরক্ষার কথা চিন্তা করে প্রথমেই উৎসে বা অভ্যন্তরীণ যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা তা কিন্তু নিশ্চিত করতে হবে। অপারেশনের পর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে স্যালাইন কিংবা ইনজেকশনের সুচ, সেগুলো কোথায় ফেলা হচ্ছে, কিভাবে তার ব্যবস্থাপনা করা হচ্ছে, তা কিন্তু ভাবার সময় এসেছে এখন। সাধারণ বর্জ্য ব্যবস্থাপনায় যখন করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হয়, তখন সকলের আসলে এক প্রকার আড়ালেই থেকে যায় এই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে। তবে সকলের প্রত্যাশা দ্রুতই প্রতিটি হাসপাতাল এবং ক্লিনিক কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করার পাশাপাশি সমন্বিতভাবে এই শহরকে পরিষ্কার রাখবে, সুরক্ষিত করবে এই পরিবেশকে, এটি প্রত্যাশা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু রায় আপনাকে। বর্জ্য ব্যবস্থাপনার অনিয়মের বিষয়ে হাসপাতালের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে লালমনিরহাটে 4 দিন ধরে দেখা নেই সূর্যের। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, জনজীবনে শীতের প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন।
শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্বোচ্চ জেলা কিন্তু পঞ্চগড়। গত 4 দিন ধরে কিন্তু আমরা পঞ্চগড়ে সূর্যের মুখ কিন্তু আসলে দেখতে পাই, যেই কারণে কিন্তু কনকনে ঢাকা হিমেল বাতাস এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল কিন্তু পুরো পঞ্চগড় জেলা। আজকে কিন্তু কিছুটা ব্যতিক্রম। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে আসলে কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আমরা দেখছি যে আজকে কিছুটা সূর্যের আলো পড়েছে, যেই কারণে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু এর পাশাপাশি আমি যদি আপনাকে জানাতে চাই যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ এবং শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে তাদের কাজের সন্ধানে কিন্তু প্রতিদিন বের হতে হয়। যে 4 দিন সূর্যের মুখ দেখতে পায়নি, সে 4 দিন আসলে দুর্বিষহ দিন তাদের গেছে বলে এমনটি আমরা শুনতে পেরেছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে তারা কাজে না যেতে পারে, অনেকে কিন্তু আসলে খুব কষ্টে জীবনযাপন করছে। আমরা যদি এই ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালকের কথা বলি, তারা আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু আসলে তাদের কাঙ্ক্ষিত যে ভাড়া, অর্থাৎ দিনে 200 থেকে 400 টাকা যে শীতকালীন যে আয় হয়, সেটিও কিন্তু হচ্ছে না এমন জানিয়েছে। আমরা হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে খবর দিয়েছি যে শীতজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই কারণ কিন্তু ডাক্তার এবং নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছে বলে আমরা দেখেছি। এদিকে আবহাওয়ার যে পূর্বাভাস আপনি বলছিলেন যে আজ সকাল 9টায় কিন্তু তেঁতুলিয়া আবহাওয়া অফিসে 9.7 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা যদি বলি যে গতকালকে আসলে এই মৌসুমের সবচেয়ে বেশি ঠান্ডা মনে হয় এই জেলার মানুষরা উপভোগ করেছে বা বেগ পেতে হয়েছে। তারা আসলে এত বেশি ঠান্ডা, যেই কারণে কিন্তু ঘর থেকে অনেকেই কিন্তু বের হয়নি। আমরা যদি দেখাতে চাই যে এখানে অধিকাংশ মানুষ যেহেতু শ্রমজীবী, তারা কিন্তু আসলে একটি কম্বলের জন্য ছুটে যায় সরকারি অফিসে থেকে শুরু করে বেসরকারি যারা দানশীল তাদের কাছে ছুটে যাচ্ছেন, কিন্তু তারাও কিন্তু ব্যর্থ হয়ে আছেন। যে জনসংখ্যা অনুপাতে কিন্তু আসলে এখানকার যে শীতবস্ত্র সেটি কিন্তু আসলে যথেষ্ট নয়। প্রায় 20 থেকে 25 লাখ মানুষের কিন্তু আসলে 1 লক্ষ শীতবস্ত্র বিতরণ করেছে সরকারি 70,000 বাদ দিয়ে, এদিকে 30,000 বেসরকারি প্রতিষ্ঠান সহ ব্যক্তি উদ্যোগে বিতরণ করেছে। আমরা যদি কৃষির কথা বলি, যে কৃষিতে তেমন কিন্তু এখন পর্যন্ত ক্ষতি হয়নি, তবে বলছে যে আসলে কৃষি অফিস বলছে যে যদি অতিরিক্ত কুয়াশা হয়, সেই কুয়াশা হলে কিন্তু আসলে সবজি থেকে ভুট্টা থেকে শুরু করে এগুলোর কিন্তু ক্ষতি হবে বলে এমনটি বলেছে। অর্থাৎ যতই দিন যাবে আরও 2-1টি শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে বলে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লালমনিরহাটে শীত পরিস্থিতি জানাতে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জামাল বাদশা। আমি চলে যাচ্ছি জামাল বাদশা। জামাল, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন আপনি জানাবেন? বাবু, আসলে পঞ্চগড়ের খবর যেমনটি বলছেন, লালমনিরহাটেও কিন্তু গত 4 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। আজকে কিছুক্ষণ আগে সূর্য কিছুটা উঁকি দিলেও কিন্তু আবারও মেঘের পেছনে আসলে লুকিয়ে পড়েছে। আমি যদি বলতে চাই যে এবছর কিন্তু লালমনিরহাটের শীত আসলে মাঘ এবং পৌষের অনেক আগেই জেঁকে বসতে শুরু করেছিল, তবে পৌষ মাসে কিন্তু শীত কিছুটা দাপট কম দেখালেও মাঘের মাঝামাঝি এসে কিন্তু শীত আসলে দাপট দেখাতে শুরু করেছে। এবং গত 4 দিনের এই হঠাৎ শীত জেঁকে বসার কারণে কিন্তু সাধারণ মানুষ যে রয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। এবং গত 4 দিন আসলে এই সূর্যের দেখা না মেলায় কিন্তু অনেকটাই জবুথবু অবস্থা সাধারণ মানুষের। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের মিশন মোড় চত্বরে। এই চত্বরটি আসলে যে অন্যান্য দিনগুলোতে, অর্থাৎ যখন সূর্য স্বাভাবিক অবস্থায় থাকে, শীত কম থাকে, তখন কিন্তু অনেকটাই যানজট থাকে, কিন্তু এই শীত আসলে জেঁকে বসার কারণে কিন্তু অনেকে প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না এবং তুলনামূলকভাবে যানজট কিন্তু অনেকটাই কম লক্ষ্য করতে পেরেছি। আমরা এটি তথ্য দিয়ে জানাতে চাই যে তিস্তা এবং ধরলা নদী বেষ্টিত যে লালমনিরহাট জেলা রয়েছে, এই জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে তালিকা করে কম্বল বিতরণ করছেন। এ পর্যন্ত তারা 32,000 কম্বল বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তালিকার প্রায় অধিকাংশ অর্থাৎ 90% কম্বল কিন্তু তারা এরই মধ্যে বিতরণ করেছেন। আর এটি তথ্য হচ্ছে যে লালমনিরহাট সদর হাসপাতালে গতকাল বিকেলে আমরা খবরে দেখেছি, লালমনিরহাট সদর হাসপাতালে 250
শয্যা শিশু 250 শয্যার হাসপাতালে 10 বেড কিন্তু শিশুদের জন্য বরাদ্দ রয়েছে এবং এই 10 বেডের বিপরীতে প্রায় 39 জন শিশু রোগী কিন্তু আসলে ভর্তি রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে মেডিসিন বিভাগেও কিন্তু বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে লালমেট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা হয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত 4 দিন কিন্তু লালমিয়াটে সূর্যের দেখা নেই এবং তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এবং আগামী 2 দিন কিন্তু একই রকমের তাপমাত্রা আসলে বিরাজ করতে পারে। আর এটি তথ্য হচ্ছে যে পরিমাণ কম্বল কিন্তু লালমিয়াটের শীতার্ত মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি কিন্তু আসলে চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল। আরেকটি তথ্য হচ্ছে সকালবেলা এবং দুপুরের পরে কিন্তু শীত অনেকটাই জেঁকে বসছে এবং প্রয়োজন ছাড়া ঘর না ছাড়া কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা যাত্রী সংকটে ভুগছেন। অনেকাংশে কিন্তু তাদের আয় কমে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লালমিয়াট থেকে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ বাদশা আপনাকে। শীত পরিস্থিতির বিস্তারিত নিয়ে পঞ্চগড় ও লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবু ও বাদশা। দর্শনার্থী বেড়েছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দিনে গড়ে কতজন দর্শনার্থী আছে এবং বিস্তারিত নিয়ে জানাবেন আমাদের। শীতের মৌসুমে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী আসছে এই মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদে। আমরা সকাল থেকে বিশ্ব ঐতিহ্য এই ক্যাম্পাসে ছিলাম। আমরা দেখেছি দেশের মধ্যে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন এবং এখনো কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে এই ক্যাম্পাসে। মূলত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনা দেখতে মানুষ এখানে আসেন এবং এখানে এসে দর্শনার্থীরা ছবি তোলার সহ বিভিন্ন যে প্রাচীন নিদর্শন আছে সেই নিদর্শন দেখে থাকেন। আমরা যদি এই ৬০ গম্বুজের একটু ইতিহাসটা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে প্রায় ৬৫০ বছর আগে খানজাহান আলী রহমতুল্লাহ নামের একজন ধর্মীয় শাসক কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন এবং এই ৬০ গম্বুজ মসজিদের সাথে সাথে এই এলাকায় কিন্তু আরো বিভিন্ন স্থাপনা কিন্তু ওই আমলে নির্মাণ করা হয়। এর সাথে ৩৬০টি দিঘি বা পুকুর খনন করা হয় এই অঞ্চলের মানুষের সুপেয় পানির ব্যবস্থার জন্য এবং জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কিন্তু এই ৬০ গম্বুজ সহ বাগেরহাটের ১৬টি প্রাচীন স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে, যেটা বাংলাদেশের সব থেকে বেশি। এবং এই যে ৬০ গম্বুজ ছাড়াও যে ইউনেস্কোর তালিকাভুক্ত যেসব স্থাপনা রয়েছে সেই সব স্থাপনাও কিন্তু দর্শনার্থীরা দেখে থাকেন। আমরা আপনাদেরকে যদি একটু এই ৬০ গম্বুজে দর্শনার্থীদের আগমনের পরিসংখ্যানটা একটু বলি, ২০২৩-২৪ যে অর্থ বছর, সেই অর্থ বছরে ৬০ গম্বুজ মসজিদে দর্শনার্থী এসেছেন ৪ লক্ষের বেশি এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,২০ লক্ষ টাকার মতো। এই দর্শনার্থীদের মধ্যে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও ছিল। আজকে সকালেও আমরা ৬০ গম্বুজ ক্যাম্পাসে বিদেশি দর্শনার্থী দেখেছি। সুইজারল্যান্ড থেকে একজন দর্শনার্থী এসেছেন। এছাড়া অন্যান্য দেশেরও দর্শনার্থী কিন্তু আমরা সকালে দেখেছি। গত শুক্রবার এবং শনিবার এখানে দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৩,০০০, যার করে আজকে এখন প্রায় ১২টা বাজে। আমরা 11:30টার দিকে এখানকার যে টিকিট কাউন্টার তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আজকে কতজন দর্শনার্থী এসেছে। তারা বলেছে সকাল ৬টা থেকে 11:30 পর্যন্ত কিন্তু প্রায় ১৫০০
দর্শনার্থী এখানে এসেছে। দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা মুসলিম স্থাপত্যের এই যে অনন্য নিদর্শন, এই নিদর্শন দেখে খুশি। তবে বাগেরহাটে যে যাতায়াত ব্যবস্থা এবং এই ক্যাম্পাসটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি জোর দিয়েছেন তারা। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ সোহান আপনাকে। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ থেকে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান। নেত্রকোনার আটপাড়া উপজেলার দিনব্যাপী শিক্ষা মেলা চলছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, মেলায় কি কি আয়োজন রয়েছে এবং শিক্ষার্থীদের কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার আটপাড়া উপজেলা শহরে, উপজেলা পরিষদের মাঠে। এখানে আজকে দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। তো এই মেলাটি যারা আয়োজন করেছেন এই উপজেলারই প্রাক্তন শিক্ষার্থীরা, তাদের একটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই শিক্ষা মেলার আয়োজনের মূল কারণ হচ্ছে, আমি যে বিষয়টি জানতে পেরেছি আয়োজকদের সাথে কথা বলে, এই আটপাড়া উপজেলায় কিন্তু নেত্রকোনা জেলার মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম। সুতরাং এই উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই উপজেলার সাবেক যে সচেতন শিক্ষার্থীরা রয়েছে তারা মিলে কিন্তু এই সংগঠনটি দাঁড় করিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে দিনব্যাপী এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে এই মেলাটির মাধ্যমে এই উপজেলায় যে শিক্ষা ব্যবস্থায় একটি সাড়া পড়বে এবং শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবাই সচেতন হবে, শিক্ষার হার কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে ব্যাপারে তারা কাজ করবে। তো আমি একটু আপনাদেরকে এই মেলা প্রাঙ্গণটি একটু ঘুরে দেখাতে চাই। এই মেলায় কিন্তু এই আটপাড়া উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের। তো এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে তারা স্টল নিয়ে বসেছেন এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই প্রাঙ্গণে কিন্তু ৩০টি স্টল বসানো হয়েছে এবং এখানে এই উপজেলার যে কয়েকটি কলেজ রয়েছে এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, প্রত্যেকটি বিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থী শিক্ষকবৃন্দ তারা এই স্টলগুলোতে তারা শিক্ষা বিষয়ক বিভিন্ন উপকরণ, শিক্ষণীয় বিভিন্ন বিষয় তারা কিন্তু প্রদর্শন করছেন এখানে এবং তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আসলে কি ধরনের শিক্ষা কার্যক্রম প্রচলিত রয়েছে এবং কি করলে আরো শিক্ষার মান উন্নয়ন হবে সেসব বিষয় কিন্তু তারা এখানে আসলে প্রদর্শন করা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলি যে দিনব্যাপী যে মেলা হবে এই মেলাটিকে আয়োজকরা 4টি ভাগে ভাগ করেছেন। প্রথমেই সকাল 10টায় শুরু হয়েছে মেলাটি এবং এখানে কিন্তু 1টা পর্যন্ত এই স্টল প্রদর্শনী চলছে। এরপরে এখানে পাবলিক অডিটোরিয়াম রয়েছে, এই পাবলিক অডিটোরিয়ামে একটি টক শো অনুষ্ঠিত হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি ছাত্র শিক্ষক এবং এলাকার সচেতন লোকজন মিলে তারা একটি টক শোর আয়োজন করেছেন এবং কিন্তু এখানে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটি স্টল কিন্তু খুব চমৎকার ভাবে আসলে সাজানো হয়েছে। আমরা একটু কথা বলবো এইখানকার একটি স্টল মঙ্গল সিদ্ধ SM উচ্চ বিদ্যালয়, এখানকার একজন শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, এই যে আজকের যে শিক্ষা মেলা, এই মেলাটা মূলত তোমরা এখানে কি করছো আজকে? আচ্ছা, একটু বলবা তুমি যে কি হচ্ছে আজকে মেলায়? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নৌসিন তাবাসসুম। আমি মঙ্গল সিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ে আটপাড়া নেত্রকোনার 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা যে শিক্ষা মেলায় এসেছি, এই শিক্ষা মেলায় আমরা আমাদের যে সকল সমস্যাসমূহ আছে এই সমস্যাসমূহ এবং অর্জনসমূহ এবং আমাদের যে চাওয়া বা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি করতে চাই সেগুলো সম্পর্কে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে একজন শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্ভাবনা এবং কি করলে এই উপজেলার শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে সেসব বিষয়ে কিন্তু তারা কথা বলছিলেন। আমরা একটু কথা বলবো, এখানকার একজন কলেজের শিক্ষক রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে আজকের যে দিনব্যাপী শিক্ষা মেলা, এই শিক্ষা মেলাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ধন্যবাদ। ওই যে আটপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা নতুন করে এই অবহেলিত, বিশেষ করে শিক্ষার দিক দিয়ে বাংলাদেশের চরম অবহেলিত আটপাড়া উপজেলার শিক্ষার মান উন্নয়নে
সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কি পতাকা তলে এনে এইরকম একটা মেলার আয়োজন করেছে। এই জন্য তেলিগাতি সরকারি কলেজের পক্ষ থেকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই রকম উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্ব বহন করবে। এবং আপনারা শুনছিলেন যে এখানকার একজন শিক্ষক শিক্ষার্থী, তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তো তারা যেমনটি জানিয়েছেন যে এই যে একটি প্রত্যন্ত উপজেলায় যে শিক্ষা মেলার আয়োজনটি আজকে করা হয়েছে, এই শিক্ষা মেলাটি এই আটপাড়া উপজেলার শিক্ষা ব্যবস্থায় একটি সাড়া ফেলবে এবং আয়োজকদের যে প্রত্যাশা যে এই মেলাটি পরবর্তী সময়ে এই উপজেলার যে পিছিয়ে পড়া যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো আমার কাছে এই ছিল নেত্রকোনার আটপাড়া থেকে শিক্ষা মেলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ জিয়াউল আপনাকে। নেত্রকোনার আটপাড়া উপজেলায় দিনব্যাপী চলছে শিক্ষা মেলা, সেখানকার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।